ধন্যবাদ এবং স্বাগত জানাই আইটি ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো শিশুদের কি ওসিডি হয়, যদি হয় তার কারণ, উপসর্গ এবং চিকিৎসা পদ্ধতি। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত, এবং এটি আমাদের ওসিডি ক্লিনিক অ্যান্ড রিসার্চ সেন্টারও কিন্তু এখানেই অবস্থিত। তাহলে শিশুদের ওসিডি, হ্যাঁ, শিশুদেরও ওসিডি হয় এবং দেখা গিয়েছে যে যারা অ্যাডাল্ট বয়সে যারা ওসিডি লক্ষণগুলো দেখা দেয়, আমরা যখন এক্সপ্লোর করি বা তার হিস্ট্রিটা নেই, তখন কিন্তু আমরা দেখি যে তার অতীতে এই যে পিউবার্টি বা বয়সন্ধিকাল এবং অ্যাডোলেসেন্ট পিরিয়ডটি, এই সময়টাই কিন্তু তার ওসিডির যে মূল যে কারণগুলো এখান থেকে কিন্তু উঠে আসে। সুতরাং এটা একদম মানে ক্লিয়ার যে শিশুদেরও ওসিডি হয়, হয়তোবা সেই সময়টা ডায়াগনোসিস না হলেও পরবর্তীতে এটি প্রকাশ পায়। তাহলে ওসিডির কারণ কি, ওসিডি শিশুদের যে ওসিডি হয় এর কারণগুলো কী? প্রথমেই যে কারণটি সেটা হলো জেনেটিক্যাল ফ্যাক্টর, যেটি অনেক ক্ষেত্রে জিনগতভাবে আসে। পূর্বপুরুষের কারো ওসিডি আছে, বাবা মা বা দাদা দাদি বা অন্যান্য যে আত্মীয় স্বজন যে রিলেটিভ থাকে তাদের আছে, সেখান থেকে কিন্তু ওসিডি আসতে পারে। এরপর দ্বিতীয় কারণ হচ্ছে যে বায়োলজিক্যাল। আমাদের ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার থাকে, যেমন ডোপামিন, সেরোটোনিন। এই যে যে নিউরনগুলো, এই নিউরনের কোনো তারতম্য হলে সেক্ষেত্রে কিন্তু এই যে ওসিডির সিমটমগুলো আসে, এবং শিশুদের ক্ষেত্রে একই জিনিসটি হয়ে থাকে। এরপর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা কাউন্সেলিং সাইকোলজি প্র্যাকটিস করি, আমরা এই ধরনের পেশেন্টকে অনেক সময় টিএ বা ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস দ্বারা আমরা অ্যাসেসমেন্ট করি। সেখানে তার এনভায়রনমেন্ট অর্থাৎ চাইল্ডহুড পিরিয়ডটা খুবই গুরুত্বপূর্ণ। তার জন্মের 0 থেকে 7 বছর পর্যন্ত খুবই গুরুত্ব দিয়ে থাকি, কারণ এই সময় তার পরিবেশটা যেরকম থাকে, অর্থাৎ তার পরিবেশের বাবা মা বা অন্য যারা প্যারেন্টাল ফিগার থাকে, দাদা দাদি বা নানি, তাদের কাছ থেকে সে অনেক কিছু শিখতে পারে, এবং এই শেখার সময় হয়তোবা তার কিছু শিক্ষণ প্রক্রিয়া একটু বাধাগ্রস্ত হয়। কীরকম? এই সময়টা কি হয়, যে কোনো একটা কিছু যদি সে না পারে, তখন বাবা মা বা ওই যে প্যারেন্টাল ফিগার থাকে তারা কিন্তু ওই জিনিসটা বলে তুমি পারো না। এছাড়া অন্যান্য যে না বোধক যে কথাগুলো, তুমি পারো না, তোমার দ্বারা হয় না, তুমি ছোট, তুমি বড়দের মতো কেন কথা বলো, তুমি এখানে এসো না, তুমি সবসময় দূরে দূরে থাকো, এই যে না না না, এগুলোকে আমরা টিএ বা ট্রানজ্যাকশনাল ভাষায় বলি হলো যে তার হচ্ছে যে একটা ইনজাংশন, হ্যাঁ, এবং মোটামুটি এরকম 12টা ইনজাংশন রয়েছে, যে 12টাই একটা সময় হয়তো তার 5টা ড্রাইভার তৈরি করে। সো এটা অনেকটা হলো আমাদের সাইকোলজিক্যাল যে বিষয়গুলো সেগুলো। তো এর কারণ হলো এটাই যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর যেটি কাজ করে সেটি হলো যে অনেক সময় লার্নিং বিহেভিয়ার, অর্থাৎ সে কারো কাছ থেকে শুনেছে যে ওসিডির যে সিমটমগুলো হয়, যেমন সে বারবার হাত দেওয়া, অথবা তার মাথায় যে বিভিন্ন রকমের অবসেশনাল থট, এগুলো হলো তার হয়তো কারো কাছ থেকে শুনেছে যে গল্পের মাধ্যমে, অথবা দেখেছে যে সে এরকম করে। তো ওইখান থেকে কিন্তু তার এই যে চিন্তাভাবনা, ওসিডির যে চিন্তাভাবনা, সেগুলো কিন্তু আসতে পারে। এছাড়া সাইকোলজিক্যাল কারণ, অনেক ক্ষেত্রে দেখা যায় তার ভিতরে প্রচুর ডিপ্রেশন যদি কাজ করে বা পিটিএসডি থাকে। আমরা জানি পিটিএসডি হচ্ছে যে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেটি হলো যে অতীতের কোনো মানসিক আঘাত বর্তমান সময়কে আমার বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে। সেক্ষেত্রে কিন্তু ওসিডির সিমটম, অর্থাৎ অবসেশনাল থট বা কম্পালশনগুলো আসতে পারে। এরপর চলেন আসলে উপসর্গগুলো কী। এখন উপসর্গের ক্ষেত্রে যেটি হয় যে এটি অ্যাডাল্টদের ক্ষেত্রে, অ্যাডাল্ট ওসিডির ক্ষেত্রে যেই বিষয়গুলো আসে, অনেক ক্ষেত্রে কিন্তু চাইল্ডদের ক্ষেত্রে একই জিনিসটা আসে। মেইনলি যেটা ওসিডির যে সংজ্ঞায় লেখা আছে, যে এটাখানে দুটো জিনিস থাকবে, একটা হলো অবসেশন, এটা কম্পালশন। অবসেশন হচ্ছে রিকারেন্ট, মানে বারবার হয়, পারসিস্টেন্ট, থেমে থেমে একটানা চলা। এই যে রিকারেন্ট, পারসিস্টেন্ট, অটোমেটিক্যালি মাথায় চলে আসে। ইন্ট্রোসিভ, মানে কেউ মনে হচ্ছে মাথায় ঢুকিয়ে দিচ্ছে, সে নিজে থেকে ঢুকাচ্ছে না। তাহলে এই যে চিন্তাগুলো, যে মাথায় বারবার কেউ ঢুকিয়ে দিচ্ছে এবং সেটি একটা ইমেজ আকারে তার মাথায় আসে, অথবা একটা ছবি আকারে আসে, হ্যাঁ, তো এই চিন্তাটা যখন আসে তার কী হয়, তখন তার কম্পালসিভ বিহেভিয়ার বা এই যে একটা আর্ট তৈরি হয় যে হ্যাঁ, আমার এখন এর বেসিসে একটা আচরণ করতে হবে। তো এটাই হচ্ছে যে অবসেশন এবং কম্পালশন, যেটা ওসিডির ভিতরে থাকে। এখন এটা যখন কারো ভিতরে থাকে তখন কি হয়, তখন এর আচরণগত কিছু বিষয় দেখা যায়। যেমন সে বারবার চিন্তা করে আমার হাত নোংরা হয়ে গেছে, অথবা হাত জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে, আমার হাত ধুতে হবে। সে বারবার হাত ধুতে যায়। অনেক সময় ওয়াশরুমে গিয়ে অনেক সময় সে ব্যয় করে, কারণ সে সাবান দিয়ে বারবার গোসল করে। আমার একজন পেশেন্ট আছে, যে দেখেছে যে সে একটানা দেখা যায় 12টা থেকে 4টা বা 5টা পর্যন্ত ওয়াশরুমে থাকে।
এবং তার কারণ হচ্ছে যে সে যখন ওয়াশরুমে যায়, সে যখন তার এই যে সাবান ব্যবহার করে, মনে হয় যে যতই ব্যবহার করে মনে হচ্ছে যে হাতে নোংরা লেগে আছে বা জীবাণু লেগে আছে। তো এই চিন্তা ভাবনা করে মোস্ট অফ দ্য টাইম তার বিভিন্ন রকমের অ্যাংজাইটি কাজ করে এবং সেই সময়টা সবসময় অ্যাংশাস মাইন্ডে এভাবে নিয়ে যায়। বাবা মারা অনেক ক্ষেত্রে এই সন্তানের ক্ষেত্রে চিন্তা করে যে ওর হয়তো কোনো প্রবলেম হয়ে গেছে, এবং আমার কাছে যে পেশেন্ট ছিল অনেকের ক্ষেত্রে দেখেছি প্রথমেই এই বিষয়গুলোর ক্ষেত্রে তারা তাবিজ কবজ বা পানি পড়া বা বিভিন্ন রকমের যারা থাকেন যে মৌলবি বা মোল্লা, তাদের কাছ থেকে কিন্তু ইনিশিয়াল চিকিৎসাটি নিয়ে থাকেন। এবং এই ক্ষেত্রে যেটি হয় যে অনেক দিন নেওয়ার পরে এটি এই যে ওসিডির বিষয়গুলো একটা সাইকোটিক ফিচার্স অনেক ক্ষেত্রে চলে আসে। সেটি কি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভিতরে এমন হয় যে তার কোনো চিন্তাভাবনা অন্যরকম থাকে, অন্যকে সন্দেহ করা, নিজেকে অনেক ক্ষেত্রে অনেক বেশি ছোট মনে করা, কারো মানুষের সাথে একদম মিশতে না চাওয়া। হ্যাঁ, অনেক সময় তারা নিজেরা একা একা কথা বলে, তাদের মেমোরিতে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, অনেক কিছু মনে রাখতে পারে না। তো এই যে বিষয়গুলো খুব সহজে কিন্তু চিকিৎসার মাধ্যমে কমিয়ে নিয়ে আসা যায়। তো এগুলো হলো যে তাদের ভিতরে যে লক্ষণগুলো থাকে, একটা হলো যে কন্টামিনেশন ওসিডি, অনেকের ক্ষেত্রে হাত দেওয়ার ব্যাপারটা থাকে, বা হচ্ছে যে এই যে ক্লিনিং ওসিডি। অনেকের ক্ষেত্রে যেটি হয় যে অন্য অন্য বিষয় রয়েছে, যেমন সেক্সুয়াল ওসিডি রয়েছে, খুবই এটি বলা যায় যে অনেক ক্ষেত্রে একটু সিভিয়ার কন্ডিশনে থাকে যাদের, তাদের কিন্তু এটা হয়। সেই ক্ষেত্রে তারা মনে করে যে সবসময় তার মাথায় বিভিন্ন রকমের সেক্সুয়াল বিষয়ে জড়িয়ে যাচ্ছে, মানে মাথায় ঢুকিয়ে দিচ্ছে কেউ, এবং এটি দ্বারা তার পাপ হচ্ছে, তার অপরাধ হচ্ছে, তার ভিতরে একটা সময় হীনমন্যতা তৈরি হয়, অনেক রাগ হয়, এবং তখন সে যে চিকিৎসায় যাবে সেটিও তার যেতে ইচ্ছা করে না, কারণ এইগুলো কিভাবে কথা বলবে, এই কথাগুলো কি বলা যায় কিনা। তো এর মাধ্যমে কি হয়, অনেক দিন থাকলে ওসিডির যে সিমটমগুলো এর সাথে সাইকোটিক ফিচারগুলো চলে আসে। সো এছাড়াও কি হয়, এই অনেকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সেক্সুয়াল ওসিডি যারা কাজ করে তাদের ভিতরে একটা বিষয় কাজ করে, সেটি হলো হয়তো তার আপনজন, সেই যে সেক্স, তার ভিন্ন সেক্সের কেউ থাকলে তাকে নিয়ে চিন্তা করে, হয়তো বা চিন্তা করে যে মেয়ে হিসেবে আমার ওসিডি আছে, আমি মনে করি যে এই যে আমি বসে আছি হয়তোবা খুব খারাপ কিছু হয়ে যাবে সেক্সুয়াল বিষয় নিয়ে, হয়তোবা আমার বাবা বাসায় আছে, বোন বাসায় আছে, বা আঙ্কেল বাসায় আছে, সে হয়তো কাপড় কুচুপুর ছাড়াই উলঙ্গ হয়ে আমার সামনে আসবে, অথবা আমি কারোর সাথে কথা বলি, সে হয়তোবা সেক্সুয়াল কথাগুলো বলা শুরু করবে, অথবা আমি যে কথাগুলো বলি হয়তো এই কথাগুলোর ভিতরে কোনো সেক্সুয়াল কথা আমি বলে ফেলবো। তো এই ধরনের কিন্তু বিভিন্ন রকমের চিন্তা, অবসেশন তাদের ভিতরে কিন্তু কাজ করে। তারপর অনেক ক্ষেত্রে রিলিজিয়াস সোসাইটি কাজ করে, অর্থাৎ ধর্মকর্ম নিয়ে বিভিন্ন রকমের আজে বাজে চিন্তা হয়। তারা মনে করে ধর্মকর্ম করে কি হবে, ধর্মকর্ম তো আসলে কোনো লাভ হচ্ছে না। অনেক ক্ষেত্রে তারা মসজিদ বা বিভিন্ন যে ধর্মগ্রন্থগুলো রয়েছে সেগুলো থেকে নিজেকে সরিয়ে নেয়, হয়তো ধর্মগ্রন্থ অনেক মানে ভাষাতে আসে রয়েছে, সে মনে করে যে আমি হয়তো বা এই ধর্মগ্রন্থ ছুঁয়ে ফেলেছি উজু না করে, বা এই ধর্মগ্রন্থ যেহেতু আমার রুমের ভিতরে আছে সুতরাং আমার পাপ হবে, কারণ আমি তো আজে বাজে চিন্তা করছি। এরকম কিন্তু বিষয় তাদের ভিতরে কাজ করে। আবার অনেক ক্ষেত্রে মনে হয় যে এই যে আমি এই যে ধর্মীয় প্রতিষ্ঠান এখান থেকে হেঁটে যাচ্ছি, তার মানে আমার মনে হয় পাপ হচ্ছে। হয়তো আমি এইরকম চিন্তা করি, হয়তোবা ফেরেশতা অথবা ঈশ্বর আমাকে বিভিন্ন রকমের শাস্তি দেবে। এই যে ধর্মীয় ওসিডির ক্ষেত্রে এই লক্ষণগুলো কিন্তু খুব বেশি দেখা যায় তাদের ক্ষেত্রে। তারপর অনেকের ক্ষেত্রে যেটি হয় যে এটা কিন্তু কম্বাইন হয়ে আসে, মানে বিভিন্ন রকমের যে সিমটমগুলো, সেই সিমটমগুলো একবারে তাদের ভিতরে চলে আসে। এরপর আসে হার্ম ওসিডি। অনেকের ভিতরে কি হয়, বাচ্চাদের ক্ষেত্রেও হয়, আপনি দেখবেন যে যাদের ভিতরে ওসিডি রয়েছে তারা কোনো রকমের চাকু দেখলে বা ধারালো বস্তু দেখলে সেখান থেকে সে দূরে সরে যায়, সে মনে করে ওই চাকু দিয়ে হয়তো বা কাউকে হার্ম করে ফেলবে, হয়তো বা অনেক সময় মনে হয় এমন কোনো অ্যাক্টিভিটি করবে বা এমন কোনো কথা বলবে যার মাধ্যমে অন্যরা কষ্ট পাবে। সো এই চিন্তাটা কিন্তু তাদের কিন্তু মেন্টালি বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা মানসিক চাপ তৈরি করে, যেটি তাদের লাইফকে অনেকটাই হলো টর্চার করে। তো এটা হলো যে অনেক ক্ষেত্রে তার উপসর্গ বা লক্ষণগুলো বললাম, যেটি হলো শিশুদের ক্ষেত্রেও দেখা যায়, আবার বয়স্কদের ভিতরে কিন্তু এগুলো দেখা যায়। এরপর আসেন চিকিৎসা পদ্ধতিটা কি। এখন চিকিৎসা পদ্ধতি এটা বিশাল একটা বিষয়, কারণ এখানে অনেক কিছু থাকে। অনেকে শুধুমাত্র একটা কথাতে যে আমার শিশুর ওসিডি আছে সে কিভাবে এখান থেকে মুক্তি পাবে, কিন্তু চিকিৎসা পদ্ধতি কিন্তু এভাবে খুব সহজে করা সম্ভব হয় না। শিশুদের যদি এই ধরনের ওসিডি থাকে, শিশু বলতে আমি বলতে চাচ্ছি
18 বছরের ভিতরে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সট্রা কিন্তু এফোর্ট দিতে হয়। আমরা যেটা বলি রজারিয়ান থিওরি, অর্থাৎ তার কথাগুলো মন দিয়ে শোনা, এবং সে যেহেতু বয়সের দিক থেকে কম, তাদের বাহিরের অর্থটিকে সে জানেও কম, চেনেও কম, এবং সেক্ষেত্রে আমাদের র্যাপো তৈরি করতে হয় খুব ভালোভাবে। আমি ঠিক চিকিৎসা পদ্ধতির কথাই বলতেছি, যে র্যাপো তৈরি করার মাধ্যমে তার মনের কথাগুলো যেন সে বলতে পারে। এটা হলো আমাদের ইনিশিয়াল একটা স্টেপ থাকে। সো এই জায়গাটাতে যেটা হয় যে অনেকের ক্ষেত্রে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ব্যবহার করেন, যার ভিতরে অনেক ক্ষেত্রে ইআরপি, এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি রয়েছে। অনেক ক্ষেত্রে রয়েছে এখানে কগনিটিভ রিস্ট্রাকচারিং, কগনিটিভ ফ্রেমিং। অনেক ক্ষেত্রে এটাকে আরও অন্য অন্যভাবে আমরা যেটা ব্যবহার করি, যে তার থিঙ্কিং প্রসেস, হ্যাঁ, থিঙ্কিং প্রসেস, তার ফিলিং, তার বিহেভিয়ার, হ্যাঁ, এই বিষয়গুলোকে আলাদা আলাদা করি। অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের হোমওয়ার্কও দেওয়া হয়, তবে হোমওয়ার্কের দিক থেকে ইনিশিয়ালি অনেকেই করতে পারেন না। সেক্ষেত্রে আমার এখানে যারা আছেন তাদেরকে এরকম কিছু থেরাপিউটিক যে টেকনিকগুলো রয়েছে, বা আমরা যে বলি যে এই যে সিবিটি একটা অ্যাপ্রোচ বা একটা চিকিৎসা পদ্ধতি, এর ভিতরে যে জিনিসগুলো আছে যেটি তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেটি আমরা ব্যবহার করি। কিন্তু এটা অনেকটা কিন্তু ব্যবহার করার সাথে সাথে সে ভালো ফিল করে, বা সে যখন এই প্র্যাকটিসগুলো করেন তখন ভালো লাগে। কিন্তু মূল উদ্ঘাটন, অর্থাৎ এখান থেকে এই ওসিডি থেকে একদম দূরে সরিয়ে নেওয়ার জন্য, ওই যে প্রথমে আমি কথাটা বলেছিলাম যে তার ভিতরে বিভিন্ন রকমের ইনজাংশন থাকে, না বোধক কথা থাকে, বাবা মা আত্মীয় স্বজনরা বলে থাকেন, ওই জিনিসগুলো নিয়ে কিন্তু কাজ করতে হয়। এবং যখন কাজ করা হয়, আমরা যখন কাউন্সেলিং সেশনে এগুলো নিয়ে তাকে কাউন্সেলিং করি, এরপর যেটি হয় যে তাদেরকে প্রপার ওয়েতে একটা গাইডলাইন আমরা তৈরি করে দিই, তার মত অনুযায়ী আসলে সে কিভাবে চিন্তা করবে, কিভাবে যখন ওই চিন্তাটা আসবে তখন আসলে সে একটা অনুভূতি আসবে, তখন ওই চিন্তাটাকে অল্টারনেটিভলি কিভাবে চিন্তা করতে পারে, সেই জিনিসগুলো আমরা তার কথাগুলো শুনে এবং সে যেটাই করতে পারবে, তো সেই রকম কোনো বিষয় আমরা মানে কাউন্সেলিংয়ে করে থাকি। তো এটা হলো যে একটা হলো কাউন্সেলিংয়ের ওয়ে, যেখানে হচ্ছে যে তার প্রিভিয়াস যে ঘটনাগুলো বা আমরা বলি প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করি এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে সেগুলো যে হিলিংয়ের ব্যবস্থা করি। এবং এর সাথে সাথে এই যে সিবিটি যে টেকনিকগুলো, তো এগুলো শিখিয়ে দিই, এগুলো খুব ভালো কাজ করে। এছাড়াও অনেকের ক্ষেত্রে MEST, অর্থাৎ মেমোরি স্পেসিফিসিটি ট্রেনিং, এটি নিয়ে অনেক প্রায় 1.5 বছর ধরে কাজ করছি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে হলো স্পেসিফিক এবং ওভার জেনারেল মেমোরিকে আরও বেশি কীভাবে অ্যাক্টিভ করা যায় এবং অটোবায়োগ্রাফিক্যাল মেমোরিকে আরও বেশি সমৃদ্ধ করা যায়, তার কিছু ট্রেনিং বা ট্রিটমেন্ট প্রসেস রয়েছে, সেটিও আমি অ্যাপ্লাই করি। এছাড়াও EMDR থেরাপি আছে, অনেকের ভিতরে ট্রমা কাজ করে, এই ট্রমা থেকে বের হয়ে আসার জন্য আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন আর রিপ্রসেসিং খুব ভালো কাজ করে, এটি করা হয়। তবে বাচ্চাদের ক্ষেত্রে যাদের ওসিডি রয়েছে আমার কাছে এসেছেন, সেক্ষেত্রে আমি দেখেছি টিএ বা ট্রানজিশন অ্যানালাইসিস খুব ভালো কাজ করে, যেখানে তাদের প্যারেন্ট, অ্যাডাল্ট এবং চাইল্ডকে এক্সপ্লোর করা সাথে সাথে তার প্রতিদিনের অ্যাক্টিভিটির ভিতরে এই জিনিসগুলো কীভাবে অ্যাপ্লাই করবে সেইগুলো সে শিখতে পারে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ শিশুদের ক্ষেত্রে, আমি দেখেছি এটা কাজ করে। প্রায় 6 থেকে 8টা সেশনের ভিতরেই তাদের কিন্তু ইনসাইডের জায়গাটি খুব ভালো ডেভেলপ করে। এরপর আসেন যে আরও কিছু বিষয় থাকে যেগুলো তারা বাসাতে করতে পারে, যেমন ব্রিদিং এক্সারসাইজের ক্ষেত্রে যেটা আমরা বলি শ্বাসের ব্যায়াম 4, 7, 8 নিয়মে। আমার এই চ্যানেলে অনেক রকমের এরকম ব্রিদিং এক্সারসাইজের অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এবং মেডিটেশনের কথা বলি, মেডিটেশনের বিভিন্ন ধরন রয়েছে, সেগুলোও তাদের জন্য খুব ভালো কাজ করে, এগুলো তারা বাসাতেই করতে পারে। এছাড়া যেটি হয় যে NLP, নিউরো ল্যাঙ্গুয়েস্টিক প্রোগ্রামিং, যেটিও খুব ভালো কাজ করে। তার ভিতরে যদি ট্রমা থাকে, অর্থাৎ পূর্বে কোনো মানসিক আঘাত থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা চিকিৎসা পদ্ধতি হিসেবে কাজ করে। মোটামুটি অনেক রকমের থেরাপিউটিক যে টেকনিকগুলো আমরা কাউন্সেলিংয়ে ব্যবহার করি। সো আপনি যেই কাউন্সিলরের কাছে যাবেন, হয়তো বা এত কিছু তারা বলবে না, কারণ এগুলো বলতে গেলে দেখা যাবে আপনাদের সেশনের পর সেশন চলে যাবে, কিন্তু আসলে যে আপনার যে চিকিৎসা পদ্ধতি নিতে আসছেন যে ভালোর জন্য, সেটি কিন্তু আপনারা নাও পেতে পারেন। তবে আমি এখানে বলে নিই যে মেডিটেশন বা হচ্ছে যে ব্রিদিং এক্সারসাইজ, এগুলো আপনারা বাসাতে করতে পারেন, ওই বাচ্চাকে শিখিয়ে দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে আমাদের সামনেই এগুলো করানো হয়। এছাড়া যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, অর্থাৎ যাদের ভিতরে ওসিডি থাকে বাচ্চাদের ক্ষেত্রে, তাদের ফ্যামিলি মেম্বাররা অনেক ক্ষেত্রেই বুঝতে পারে না যে ওসিডি একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেটি হলো সে নিজে ইচ্ছা করে করতেছে না,
বরং তার মাথার ভিতরে যে নিউরনগুলো রয়েছে তার বিভিন্ন রকমের গোলযোগের কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। সুতরাং ওই জায়গাটাতে তাদের ফ্যামিলি মেম্বার যারা থাকে তাদেরকেও অনেক সময় কাউন্সেলিং করাতে হয়, এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে তারা বুঝতে পারে যে হ্যাঁ, এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার যে ব্যাপারটা, সাথে সাথে তারা যখন নিজেরা ইন্টারাকশন করে বা কমিউনিকেশন করে, তখন কমিউনিকেশনের ওয়েটা কীভাবে বাড়ানো যায় সেটিও কিন্তু তারা কাউন্সেলিংয়ের মাধ্যমে শেখে। তো বিভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়। আমি মোটামুটি অনেকগুলো চিকিৎসা পদ্ধতির কথাই বললাম। এছাড়াও আরও রয়েছে গেস্টাল থেরাপি, এক্সিস্টেন্সিয়াল থেরাপি, সেগুলো আরইবিটি, হ্যাঁ, বা এগুলো ভালো কাজ করে, ডিবিটি। তো এগুলো কার জন্য কোনটি অ্যাপ্রোপ্রিয়েট সেটি হলো যে আসলে কথা বলার মাধ্যমে তার অবস্থা ডায়াগনোসিস করার পর, তার সিমটমগুলো আইডেন্টিফাই করার পরে কিন্তু আমরা বুঝতে পারি, এর আগে না। সুতরাং আপনারা যারা হচ্ছে যে এই যে কাউন্সেলিংয়ে আসবেন বা সাইকোথেরাপি নেবেন ওসিডির কারণে বাচ্চাদের, আপনারা অবশ্যই প্রপার ওয়েতে, একটা নির্দিষ্ট ওয়েতে, অর্থাৎ হয়তো বা সপ্তাহে একবার আপনাদের আসতে হবে ওই কাউন্সিলরের কাছে। আপনারা আসবেন এবং ট্রিটমেন্ট নেবেন। একটা না, আমি বলবো যে 2 মাস যদি আপনারা কাউন্সেলিংটা নেন তাহলে একটা পরিবর্তন দেখতে পারবেন। যদি আপনার বাচ্চার ভিতরে এই যে ওসিডির সিমটমগুলো অনেক দিন ধরে থাকে, সেক্ষেত্রে অবশ্যই প্রথমে সাইকিয়াট্রিস্টকে দেখাবেন। তিনি ইনিশিয়াল ডায়াগনোসিস করার মাধ্যমে তার যে সিমটমগুলো সুন্দরভাবে লিখে একটা ডিপ্রেশন বা অ্যাংজাইটি রয়েছে কিনা সেটাও কিন্তু সে আইডেন্টিফাই করবে এবং কতটুকু রয়েছে। এরপর একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে একটা সময় পর তিনি কিন্তু রেফার করবেন। সো যদি আপনার শিশুর প্রবলেমটি মাইল্ড টু মডারেট লেভেলে থাকে, তাহলে আপনার একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন, প্রফেশনাল যিনি অবশ্যই। আর যদি না হয়, খুব বেশি প্রবলেম হলে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন। এক্ষেত্রেও যদি এরকম হয় যে আপনি ঢাকাতে নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি কাউন্সেলিং সাইকোলজিস্ট খুব সহজে পাবেন না। তখন কি করবেন? তখন আপনি যেটি করবেন, আপনি যে শহরে রয়েছেন সেখানে মেডিকেল কলেজে দেখবেন সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট রয়েছে। সেখানে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে আপনি দেখিয়ে ইনিশিয়ালি যে ওষুধ সেটি শুরু করতে পারেন, এবং তার কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন যে আসলে আপনার শিশুর জন্য কোথা থেকে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা নিতে পারেন। এছাড়াও আপনারা যদি অনলাইনে সার্চ দেন, বিভিন্ন রকমের কাউন্সেলিং বা সাইকোথেরাপির ওয়েবসাইট আসবে, অনেকে অনলাইনে দিয়ে থাকেন, সেখান থেকে আপনি নিতে পারেন। তো এর মাধ্যমে যেটি হবে যে একটা প্রপার একটা ট্রিটমেন্ট প্রসেস আপনার বাচ্চার জন্য হবে, যেটি হয়তোবা ভবিষ্যতে এই ওসিডি ছাড়াও অন্য যদি মানসিক কোনো সমস্যা থাকে, সেই সমস্যাগুলো হয়তোবা থাকবে না। তো এটাই ছিল আমার বলা। সবাই যদি ভালো থাকবেন, যদি আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে কোনো যদি আপনাদের ভিডিও দরকার হয়, কোনো বিষয় জানতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।